যে সার্জিও বোর কি আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে বৈঠক করবেন কিনা, এই সার্বিক প্রেক্ষাপটে সার্জিও বোরের এই হাই প্রোফাইল কুইকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দুইজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, একজন পুরুষ, একজন মহিলা আওয়ামী লীগ থেকে। তো যাই হোক, সাবের হোসেন চৌধুরী গিয়েছে, উনি দেখা করেছেন, এবং উনি একা দেখা করেছেন না, সাথে আরো আওয়ামী লিডার্সরা ছিল। আই হ্যাভ নো আইডিয়া। এখন আমেরিকান পলিসি হ্যাজ চেঞ্জ ট্রাম্পের সময়। ট্রাম্প এখন সাউথ এশিয়াকে, বাংলাদেশ ইনক্লুডেড, আমাদেরকে সে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখবে। বাইডেনের মতন যে আমি সবকিছু করব ওরকম না। সো বিকজ ওর সাথে ইন্ডিয়া প্যাসিফিক আছে, কোয়াডস আছে, অনেক কিছুতে তারা আছে, যদিও এখন আর ইন্ডো প্যাসিফিক বলে না, এখন দে হ্যাভ গন ব্যাক টু এশিয়া প্যাসিফিক। ইন্ডো প্যাসিফিক থেকে আবার সরে গেছে, ইউসি। তো ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন শিফট করে। এখন ঘটনা যেটা হচ্ছে যে, দেখেন গোরের ভিজিটে আপনি কি পেয়েছেন? উনি রোহিঙ্গাদের জন্য গিয়েছেন, কিন্তু লাভ হবে না তো। আপনার রোহিঙ্গাস উইল অনলি গো ব্যাক ইফ চাইনা ওয়ান্টস দেম টু গো ব্যাক। চাইনা যদি চাইবে, চাইনা তো আমার প্রাইম মিনিস্টারকে অফার করেছিল যে যদি তুমি এই রোড করিডোরটা যদি করো, তাহলে আই উইল গ্যারেন্টি দি রিটার্ন অফ রোহিঙ্গাস। তো আমার প্রাইম মিনিস্টার তো এটার উপরে রাজি হন নাই, বা উনি কোনো উত্তর দেন নাই, বিকজ এটা লাস্ট মিনিটে এই কথাটা হয়েছিল। Actually, Americans don't want the Chinese to be involved too much in Bangladesh. চায়নাকে আলাদা রাখতে চায়, চায় না যে চায়নার ইনফ্লুয়েন্সে বাংলাদেশ চলে যাক। আচ্ছা, ইন্ডিয়াও চায় না, ইন্ডিয়া অলসো ডাজন্ট ওয়ান্ট যে চায়নার ইনফ্লুয়েন্সে চলে যাক। বাট চায়না অনেক চেষ্টা করছে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইমপ্রুভ করার জন্য, বিকজ ইন্ডিয়ান এন্ড চাইনিজ ব্যবসা ঠিকই চলছে। বর্ডারেও 3,500 কিলোমিটার দখল করে বসে আছে চায়না, ইন্ডিয়া কিছুই করতে পারছে না। সো কোয়েশ্চেন ইজ দ্যাট চায়নার সাথে, আমরা এই অঞ্চলে থাকি, আমাদেরকে চায়নার সাথে ভালো রিলেশনশিপ রাখতে হবে। আমেরিকানসরা অনেক দূরে থাকে, এবং আমেরিকানসের এখন ওই ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকান এটা প্রমাণ করে দিয়েছে যে তারা ওরকম শক্তিশালী না। তারা বম মারতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে, জেনোসাইড করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু ওদের কোনো ভ্যালিউ নাই। একটা যুদ্ধ, নট এ সিঙ্গেল যুদ্ধ, ইউসি, ওদের এই 250 বছরের মধ্যে তারা 250-এর বেশি যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। দে হ্যাভ লস্ট মোস্ট অফ দ্য ওয়ার্স। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট, ওইগুলিতে জিতে গেছিল ব্রিটিশ ছিল সাথে। ব্রিটিশ তখন একটা স্ট্রং ফোর্স ছিল, নেভাল ফোর্স ওয়াজ ভেরি স্ট্রং ব্রিটিশ। এখন তারপরে দেখেন ভিয়েতনামে গেছে, একদম মুখ থুবড়ে পড়েছে। আফগানিস্তান, ইরাক, নোবডি লাইকস দি আমেরিকানস। আমেরিকানসদের দোষের জন্য কিন্তু নোবডি লাইকস দি আমেরিকানস এখন এইসব অঞ্চলে। এখন নতুন লিডারশিপ, নতুন রিজিনাল অ্যালায়েন্সেস হচ্ছে, কাজে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। এখন দেখেন প্রাইম মিনিস্টার সাথে সাবের চৌধুরীর সাথে কথা বলেছে, আর ওই যে খলিল বলল যে না আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয়নি, না বাংলাদেশের পলিটিক্স নিয়ে হয়নি, না ইন্ডো প্যাসিফিক নিয়ে হয়নি। তো বেটা হলোটা কি? 2 ঘন্টা কি আলাপ করলা তুমি ওর সাথে? তারপরে ওইখানে দেখেন সার্জিও কোনো প্রেস কনফারেন্স করে নাই, সে চলে গেছে। আমার ইনফরমেশন হচ্ছে যে সার্জিও ওয়াজ ভেরি অ্যাংরি উইথ খলিলের কথাবার্তা, এবং হি অলমোস্ট শাউটেড এট খলিল, ইউ সি, during those discussions or whatever discussions they had. ওইখানে খলিল এর উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে, অনেক চাপ সৃষ্টি করেছে সার্জিও। আর ধরেন আমার প্রাইম মিনিস্টারের সাথে সার্জিও গোর আলাপ করেছে, কি আলাপ করেছে? কোন স্ট্র্যাটেজিক আলাপ তো হয় নাই, কৌশলগত কোনো আলাপ হয় নাই, কোনো সিকিউরিটি নিয়ে আলাপ হয় নাই। প্রাইম মিনিস্টারের সাথে আলাপ হচ্ছে ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট, এইগুলি হলো আজের আলাপ। এইটা আজের আলাপ, বিকজ নো বিজনেসম্যান ইজ গোয়িং টু কাম এন্ড ইনভেস্ট ইন বাংলাদেশ। সে বলে গেছে যাওয়ার সময় যে একটা
বিজনেস লিডাররা নেক্সট উইক আসবে বাংলাদেশে, এসে কি করবে? আইটি সেক্টরে কাজ করতে চায় বললো গো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি ইনভেস্টমেন্ট যে করবেন, ইনভেস্টমেন্ট ক্লাইমেট আছে বাংলাদেশে? বাংলাদেশে তো কোনো ইনভেস্টমেন্ট ক্লাইমেট নাই ফরেন ইনভেস্টার্সদের জন্য, ইভেন লোকাল ইনভেস্টারদের জন্য কোনো ক্লাইমেট নাই। কস্ট অফ বিজনেস ইজ ভেরি হাই। আপনি কি করবেন আমাকে? আমি তো আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ইনভেস্টমেন্ট আসার কোনো স্কোপই নাই। আর ইনভেস্টমেন্ট কেন আসবে না, আমি কয়েকটা জিনিস বলি। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি আছে, যেমন বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এইসব প্রবলেম আছে। এইখানে আমি একটু বলে রাখি, আমি বুঝলাম না যে বিদ্যুৎ আর গ্যাস সব গেল কোথায়। আজকে থেকে 2 বছর আগে তো শেখ হাসিনার সময় বিদ্যুতের আমি কোনো ক্রাইসিস দেখি নাই। এখন মিল কলকারখানাও তো চলতেছিল শেখ হাসিনার সময়, তারপরে বন্ধ হওয়া শুরু হলো, গ্যাসের অভাব, অমুকের অভাব। এই গেল কই এই ইলেকট্রিসিটি, মানে পাওয়ার আর এই জেনারেশন ছিল। এই এখন গ্রাম অঞ্চলে 2 ঘন্টার বেশি, 1 ঘন্টার বেশি, 3 ঘন্টার বেশি কেউ বিদ্যুৎ পায় না। তো এই জিনিসগুলি তো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো সেট আপ করেন, আপনাকে তো বিদ্যুতের বন্দোবস্ত করতে হবে। সরি, বলেন। একটা ছোট ইনপুট দেই শুধু, আপনি জানেন যে আমি ঢাকার বাইরে মফস্বল এলাকার সাথে খুব ইনভলভ, 2টা জেলার মফস্বলের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ। আমি যে খবর পাচ্ছি বিদ্যুতের, মানে ভয়াবহ থেকে দিনে 3 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। আমি মফস্বলের কথা বলছি, এবং গ্রামের অঞ্চলে মফস্বল শহরগুলো থেকে গ্রামের দিকে অবস্থা আরো খারাপ। কিছু সময়ের জন্য ঝিলিক আসে। আমি যে ঢাকায় আছি এখন, যেখানে অবস্থান করছি, গত 7 দিন ধরে এখানে 1 ফোঁটা গ্যাস নেই। এই হোটেল থেকে কিনে খেতে হচ্ছে, ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হচ্ছে, একটা বিতিকিচ্ছির একটা কারণ। জি স্যার, প্লিজ। জি, তো আমি অ্যাবসলিউটলি আমি এই কথাই বলছি। আপনি ঢাকা শহরে আমার বাসায় আমি দেখি 3 বার 4 বার জেনারেটর চলে। সো আমার কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, এইটা হলো আজের আলাপ। মানে প্রাইম মিনিস্টার উপরে কলন করেছে, কলন করে প্রেস ধরেছে, কিছু তো বলতে হবে যে কি কথা হয়েছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট আসবে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করেন। তো দ্যাট ইজ ওয়ান প্রবলেম। তো এই গ্যাস, ইলেকট্রিসিটি এইগুলি ইনফ্রাস্ট্রাকচারের পার্ট। আপনার রাস্তাঘাটের যে অবস্থা, ঢাকার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা। আপনি ঢাকা শহরের রাস্তা দেখলে, যে কেউ এয়ারপোর্টে নেমেই শহরের অবস্থা দেখলে বলবে দের ইজ নো ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি। রুল অফ ল নাই, ল অ্যান্ড অর্ডার নাই। আপনার ভিসা, আমরা বলি যে আমরা ব্যবসায়ীদেরকে অন অ্যারাইভাল দিচ্ছি, অন অ্যারাইভাল ভিসা নিতে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে হয়, এর আগে ভিসা পাওয়া যায় না। তো এই যে ইনভাইট করছেন আপনি, বা যে গ্রুপটা আসবে, এই গ্রুপ ফেরত চলে যাবে। দে উইল নট ইনভেস্ট ইন দিস কান্ট্রি, বিকজ আপনার ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট নাই। চান্দাবাজি ধরেন, আপনার ঘুষ এর রাজ্যত্ব আছে। তারপরে আপনার কি বলে, এই যে যদি ডিসপিউট হয়, ধরেন তারা এইখানে কারোর সাথে মিলে কাজ করলো, কিছু করলো, আর একটা ডিসপিউট হলো, ডিসপিউট রেজলিউশন তো 1 ডিকেড লাগবে, 10 বছর 12 বছর লাগবে। ওইটাকে রিজলভ করা খুব ডিফিকাল্ট বাংলাদেশে। হ্যাঁ, তারা যদি তাদের চুক্তিতে বলে দেয় যে আমরা ওয়াশিংটনে করব, আমরা সুইজারল্যান্ডে করব, সিঙ্গাপুরে করব, তাইলে হয়তো 1-1.5 বছরে হয়ে যাবে। কিন্তু ওইটা হওয়ার পর যদি ঢাকায় আপনাকে ওইটাকে করতে হয়, আওয়ার্ডকে এনফোর্স করতে হয়, তখন আবার ঝামেলা, অনেক সময় লাগে। দিজ আর সার্টেন থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু। তারপরে এই যে আপনার প্রত্যেকটা জিনিসে যে দৌড়াদৌড়ি করতে হয়। এখন প্রাইম মিনিস্টার হয়তো বলবেন আমরা ওয়ান উইন্ডো তো আজকে না, ওয়ান উইন্ডো তো শেখ হাসিনার সময় ছিল। ওয়ান উইন্ডোতে খুব খুব বেশি লাভ হয়? লাভ তো হয় না। আজকে এইটা নাই, কালকে সেটা নাই, ওয়েট করেন, আমরা আনতেছি। তো এইসব ভাওতাবাজি করলে আরো ইনভেস্টমেন্ট চলে যাবে। তারপরে লোকাল ইনভেস্টমেন্টও আপনি করতে পারছেন না, আপনার ব্যাংকস গুলির কাছে টাকা নাই। এখন ধরেন বিদেশি কোম্পানি আসলে তারা তাদের ব্যাংক থেকে টাকা নিয়ে এখানে চলে আসবে। যদি ওদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগে বা আরো কোনো টাকা লোন নিতে হয়, ওরা পেয়ে যাবে। আপনার লোকাল বিজনেসম্যানটা ইনভেস্ট করতে পারছে না। একদিকে ইনভেস্ট করার
ইনভেস্টমেন্ট করার এনভায়রনমেন্ট নাই। দ্বিতীয় দিকে আপনার কস্ট অফ বিজনেসেস, সেটিং আপ আ বিজনেস ইজ ভেরি হাই। তো এই যে সব ইউনুসের চামচাদেরকে নিয়ে, এই যে বিডার চেয়ারম্যান করেছে ইউনুস, ওকে নিয়ে সে কাজ করছে। ওই তো ইংলিশ ফুটফাট করে বললে এরা মনে করে যে সাংঘাতিক এডুকেটেড, সাংঘাতিক ব্যাপার, বুঝছেন? কিন্তু বুঝতে হবে যে এটা আপনার খলিলুর রহমানও ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে, হোয়াট এভার না, খুব ভালো ব্রাইট স্টুডেন্ট। ব্রাইট স্টুডেন্ট হলে যে কারেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনটা বুঝতে সে অক্ষম, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড। সো উই আর ইন যেটাকে বলে ডিপ ট্রাবল। বাংলাদেশ ইজ ইন ডিপ ট্রাবল। ব্যাংক স্কুলের কাছে আপনার টাকা নাই, আপনার আপনার ল অ্যান্ড অর্ডার দেখেন, আপনি এই যে আমাদের ট্রান্সপারেন্সি ইস্যুর দেখেন রিপোর্ট, কত লোক মারা গেছে, আর বাকি সবাই বলছে যে এর চেয়ে ভালো ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে নাকি কোনো সময় ছিল না। I think the law and order was much better during Sheikh Hasina's period, much better. Of course, খুন-টুন তো হতোই, কিন্তু much better ছিল, এই পরিস্থিতি ছিল না। খলিলুর রহমান, আমার যে রিপোর্ট একটি হচ্ছে সেটা হলো যে খলিলুর রহমানের সাথে ওনার যে দেখা হয়েছে এটা খুব একটা ভালো দেখা হয় নাই। একটা রিপোর্ট আমি পাচ্ছি যে সার্জিওর যে টোনটা ছিল, এই টোনটা এই মিটিং এ ওয়াজ অ্যান অ্যাংরি টোন এবং একটু লাউডও ছিল ইসের সাথে যে মিটিং হয়েছে। তারপরে এর সাথে সাথে আরেকটি ডেভেলপমেন্ট যেটা হলো সেটা হলো দ্যাট প্যাসিফিক ফ্লিটের আপনার কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন, উনি একটি খুব বড় দল নিয়ে, 11 না কত লোকের দল নিয়ে উনি আবার ঢাকায় আসছেন। এটা হলো অ্যাডমিরাল স্টিফেন। তারপরে আমি বোধহয় আরেকদিন বলেছি যে গোর আসার আগে এইখানে কিছু সিআইএ অ্যাক্টিভিটি হয়েছে, এবং এই অ্যাক্টিভিটিটা হয়েছে একজন খুবই গুরুত্বপূর্ণ ডেকোরেটেড অফিসার সিআইএর, হ্যামিল্টন নাকি নাম ওর, সে 25 তারিখে ঢাকায় এসেছে। সে 25 তারিখে ঢাকায় এসেছে। দিস ইজ অল রিলেটেড টু দিস ভিজিট। কিন্তু অনেক কিছু হচ্ছে। তারপরে যে মিটিং পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের, ইজ ভেরি সিগনিফিকেন্ট বিকজ এখানে একটা মেজর ইস্যু ছিল শেখ হাসিনা এন্ড আওয়ামী লীগ। আমাদেরকে এই পুরাটা কিন্তু একত্র করে দেখতে হবে। এভরিথিং ইজ হ্যাপনিং উইদিন দিস 5, 6, 7 ডেজ। কিন্তু এটা আগেও হয় নাই, পরেও হয় নাই। ওয়াই ইজ দিস হ্যাপনিং? সো এই ফরেন পলিসি যেটা শেখ হাসিনার ছিল, সে সবাইকে নিয়ে কিন্তু কাজ করছিলেন। উনি চায়নাকেও সাথে রেখেছিলেন, আমেরিকাকেও ঠিক রাখছিলেন, রাশিয়াকেও ঠিক রাখছিলেন, সবাইকে নিয়ে কাজ করছিলেন। কিন্তু সম্ভবত শেষ দিকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন শেখ হাসিনা, আমেরিকাকে তো কোনো ধরনের পাত্তা দিচ্ছিলেন না শেষ পর্যায়ে এসে। হ্যাঁ, বাট ওই শেষ পর্যায়ে এসে কিছু এমন হয়ে গেল যে চায়নাও একটু নারাজ হয়ে গেল, যার জন্য শেখ হাসিনা ওনার লাস্ট ভিজিটে একদিন আগেই ফিরলেন উনি বাংলাদেশে। শিক্ষার শর্টের ভিজিট। এই জিনিসগুলি যেটা হচ্ছে, এটা বোধহয় মেবি চাইনিজ ওয়ার আ বিট অ্যাংরি যে তোমার জন্য আমরা এত করছি, তুমি আবার ওদের সাথে। আর শেখ হাসিনার হয়তো প্রবলেম ছিল যে আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাকে ফেলে না দেয়, অল কাইন্ডস অফ থিংস যেটা কাজ করছিল। এর মধ্যে যেটা টের পায় নাই ওনার গভর্নমেন্ট, সেটা ছিল যে ওনার গভর্নমেন্টের মধ্যে কিছু কিছু লোক দে সোল্ড দেমসেলস আউট টু দি আমেরিকানস। কাজে তারা রিয়েল তথ্য শেখ হাসিনাকে দেয় নাই। যারা ডিনার করছিল ডেভিড রুয়ের সাথে, যাদের কথা হচ্ছিল প্রাইভেটলি, এই জিনিসগুলি ওরা জানতো, ওদেরকে ব্রিফ করা উচিত ছিল শেখ হাসিনাকে, তারা করে নাই। এর মধ্যে আমাদের আর্মির মধ্যেও কিন্তু ওই যে কনস্পিরেসি যেটা চলতেছিল, যে টাকা পয়সা লেনদেন হচ্ছিল, ওর মধ্যে আর্মিরও কিছু লোকজন ইনভলভ হয়ে গেল,
আর রাওয়ার এই যে রিটায়ার্ড আর্মি অফিসার যারা ছিলেন তারা খুব বেশি ভাবে ইনভলভ হয়ে গেলেন এই জিনিসগুলি আমেরিকার পক্ষে। ওর রেজাল্ট হলো দ্যাট দে ওভারথ্রু দ্য গভর্নমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে তারেক রহমান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ আমাদের এইখানে একটা খেলা হতে যাচ্ছে। আমেরিকানস আর চাইনিজ ওরা কিন্তু বাংলাদেশে একটা গেম খেলবে। এইখানে আমরা যদি কেয়ারফুল না হই, যদি ব্যালেন্স না করতে পারি, যেরকম শেখ হাসিনা ব্যালেন্স করে এই 16-17 বছর উনি কাজ করেছেন, এইভাবে যদি আমরা ফরেন পলিসি ঠিক করে ডিজাইন না করতে পারি, দেন দের ইজ এ সিরিয়াস প্রবলেম। এখন আপনি বলছেন সার্জিও আওয়ামী লীগের একজন নেতার সাথে তো দেখা করেছেন, টু ওয়ার ইনভাইটেড, একটা পুরুষ একটা মহিলা, মহিলা যান নাই, পুরুষ যিনি আছেন উনি দেখা করেছেন। আমি জানি না ওয়েদার ইট ইজ সাবের হোসেন চৌধুরী অর হুএভার ইট ইজ, একজন দেখা করেছেন ওনার সাথে। তো উনি যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন। যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। খলিলুর রহমান সাহেবের সাথে যখন মিটিং করছে তারও 2 ঘন্টা আগে সার্জিও গোর ক্যান্সেল দ্য ডিনার, 2 hours before going into this meeting। ঠিক আছে? সো এই জিনিসটা এইগুলো কিসের সিগন্যাল? এই যে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক, সেখানে আপনি যেটা বলছেন যে ইনফরমেশন গুলো যে উচ্চ বাচ্য হয়েছে, লাউডলি কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খলিলুর রহমান সবকিছুর বিষয়ে অস্বীকার করলেন, এটা আলোচনা হয়নি, ওটা আলোচনা হয়নি, এবং আপনি বলছেন তাহলে কি বিষয় আলোচনা হলো, এবং ডিনার ক্যান্সেল। পরবর্তীতে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের একান্ত বৈঠক, খলিল সাহেবের সঙ্গে যে সময় দিয়েছেন বৈঠকে তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং বাংলাদেশে বসে বাংলাদেশ ইস্যুতে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইস্যুতে তারা 2 জন মিলে এই ঢাকা শহরে বসে কথা বলছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে মানে সিগন্যালটা কি মনে হচ্ছে? একটা জিনিস খুব সিম্পল, হ্যাঁ, ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? রাইট, হোয়াট এলস ক্যান বি টক? এইটাই তো কথা। ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনের ব্যাপারে যে কি ইলেকশন হয়েছে, ইনক্লুসিভিটি ছিল কি না, এইসবই তো আলাপ হবে। ইন্ডিয়ান হাই কমিশনার ফর বাংলাদেশ যিনি আছেন ওনার সাথে সাউথ এশিয়ার ইনওয়ে কি আর আলাপ করবে? ইট উইল বি অনলি অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। আর কিসের আলাপ করবে? যেমনটি বলি, ওই যে মিটিং এর কথা বললাম, ওদের স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ওরা বলেছেন যে আমাদের চুক্তি যেটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাঞ্জেস, এই যে গঙ্গার পানির যে চুক্তিটা, ওইটা তারা একটা ওরা অপটিমিস্টিক একটা নিয়েছেন যে এইটা আমাদের যত দ্রুত শেষ হওয়ার আগেই আমাদের আলোচনা করা দরকার। এইটাও আছে ওই মিটিং এর রেজলিউশনে, ওদের পার্লামেন্টের যে ওদের যে বৈঠকটি হয়েছে। সো দে হ্যাভ ডিসকাসড বাংলাদেশ, গোর হ্যাজ ডিসকাসড বাংলাদেশ উইথ খলিল। খলিলের চেহারা এই জিজ্ঞেস করলেই ওর চেহারাটা কেমন যেন, আমি দেখলাম টিভিতে, কেমন যেন ওর চেহারাটা ছিল। চেহারাটা ওয়াজ নট এ ভেরি হ্যাপি চেহারা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, আমাদের স্বাধীন চিন্তা ভাবনা মানে আমাদের মতো করে করতে পারবো না, সেই জায়গাটি নির্ধারিত হয়েছে, এবং এই মার্কিন চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নানান মহল থেকে দাবি উঠছিল। তাহলে সেই মার্কিন চুক্তি রেখে এখন যে একদিকে চীনের দিকে ছুটে যাওয়া, অন্যদিকে রাশিয়ায় ছুটে যাওয়া, ভারতের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বময় অবস্থা এখনো রয়েছে, আসলে সরকার এখন কি করবে? বিএনপি সরকারের সামনে পথটা কি?
না না, সরকারের তো ক্লিয়ার থিঙ্কিং নাই। এই সরকার তো যেভাবে চলছে এর মধ্যে আমি কোনো ম্যাচিওরিটি দেখি না সরকারের মধ্যে। ফরেন পলিসি তো খুবই ইন্ট্রিকেট একটা পলিসি, বিকজ দ্য এন্টায়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ডলার, পেট্রো ডলারের অবস্থা খারাপ হচ্ছে। এই জিনিসগুলি তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, পারবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডু নট হ্যাভ এক্সপার্টস। খলিলুর রহমান ইজ নট এন এক্সপার্ট। ইউ সে একটা জিনিস বলি পান না, খলিলুর রহমান মে হ্যাভ স্টুড ফার্স্ট, ই মাইট হ্যাভ স্টুড সিক্সথ, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ফার্স্ট আর সিক্সথ হলেই যে আপনি খুব বিরাট কিছু ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন তা তো না। আমার সাথে যে ফার্স্ট বয় ছিল থ্রু আউট দি স্কুল, ওকে তো আমি কোথাও দেখি না, হি ইজ গন মিসিং টোটালি। সো খলিলুর রহমান উইল মিসগাইড দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের উচিতই হয় নাই যে খলিল রহমানকে ফরেন মিনিস্টার করার জন্য। কিন্তু আমার মনে হয় আমার প্রাইম মিনিস্টারের যে থিঙ্কিং, উনি যেটা চিন্তা করেন যে খলিলুর রহমান ছাড়া পশ্চিমাদের সাথে আমি ডিল করতে পারবো না, কাজে খলিলুর রহমান ইজ রিকোয়ার্ড। আর খলিলুর রহমান প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিল যে আমি সেপ্টেম্বরের 8 তারিখ না কয় তারিখে আমি ওই প্রেসিডেন্ট অফ দি জেনারেল অ্যাসেম্বলি, ওই পদটি আমি ওইখানে গিয়ে বসবো। সো আমি জানি না যে উনি ফরেন মিনিস্টার তখন থাকবেন কি থাকবেন না। আর যাদেরকে সাথে রাখা হয়েছে খলিলুর রহমানের সাথে, সেগুলি যে খুব বেশি কিছু করতে পারবে তাও মনে হয় না। যে কি একজন আছে না, ওই যে আপনি যে পড়াশোনা বলে উপদেষ্টা নাকি পলিটিক্যাল উপদেষ্টা, সে তো ওইখানে দাঁড়ায় থাকে খলিলের সাথে লাইক এ ডাফার। সো আই মিন যদি ডাফার্সদেরকে আপনি দিয়ে দেন ফরেন মিনিস্ট্রি চালাতে, আর একজন হইলো অতি চালাক, বিশেষ খলিলুর রহমান। খলিলুর রহমান অতি চালাক, ডাফার আপনার অ্যাডভাইজার। সো আপনি ওদেরকে দিয়ে যদি ফরেন মিনিস্ট্রি চালান, তাহলে আমার মনে হয় না যে আপনি সরকার অনেকদিন চালাতে পারবেন। ইট ইজ নট পসিবল। আজকালকার যে পৃথিবী আছে, যে চেঞ্জিং গ্লোবাল অর্ডার যেটা আছে, এখানে আপনার পক্ষে চালানো সম্ভব হবে না দেশ।